রাজবাড়ির জাস্ট সামনে কিছুটা ভিতরে, তো দারুণ লাগছে। কি অপরূপ রাজবাড়ি। মন্দির সম্পর্কে বলবেন, বলুন দাদা। এটা রাজবাড়ি অন্নপূর্ণা মন্দির, 300 বছর হবে। আর মহারাজ রাজা আজকে রবিবার, শ্রাবণ মাস, তারকেশ্বরে জল ঢালার জন্য আজকে প্রচণ্ড ভিড়। রবিবারও আজকে প্রচণ্ড ভিড়, তারকেশ্বরে সব জল ঢালতে যাচ্ছে। এটা শ্রাবণ মাস, এবং শ্রাবণ মাসে রবিবারটা প্রত্যেকটা স্টেশনে প্রচণ্ড ভিড় হয়। সব হাওড়া হয়ে শেওড়াফুলি গিয়ে ওইখান থেকে হেঁটে তারকেশ্বরে বাবার মাথায় জল ঢালতে যায়। তাই প্রচণ্ড প্ল্যাটফর্মের ভিড়। এই দেখুন সবাই যাচ্ছে কীরকম, প্রচণ্ড ভিড়। ছেলে মেয়ে, কম বয়সী, বাচ্চারা, সব কেউ বাদ নেই, সবাই চলছে বাবার মাথায় জল ঢালতে। এই দেখুন তারকেশ্বর যাচ্ছে সব জল ঢালতে। এই পাঁচপুরা স্টেশন থেকে হাওড়া যাবে, হাওড়া থেকে শেওড়াফুলি, হাওড়া থেকে শেওড়াফুলি থেকে হেঁটে হেঁটে আর দীঘা থেকে এসছি তো। আজ আমার গন্তব্যস্থল হচ্ছে আন্দুল রাজবাড়ি। তো এখন লোকাল ট্রেনে, আজকে রবিবার এই শ্রাবণ মাসে হলদিয়া থেকে হাওড়াও একটা স্পেশাল ট্রেন দেয়। সেই স্পেশাল ট্রেন ধরে আমি এখন যাচ্ছি আন্দুল রাজবাড়ি। তো আজকে আগের ট্রেনটায় প্রচণ্ড ভিড় ছিল, কারণ শ্রাবণ মাস চলছে, তারকেশ্বরে জল ঢালার ব্যাপার চলছে, প্রচণ্ড ভিড় ছিল। আগের ট্রেনটা ধরতে পারিনি, ধরা যেত কিন্তু প্রচণ্ড ভিড়, তাই পরের ট্রেনটা ধরলাম। এখন আমি আন্দুল রাজবাড়ির দিকে যাচ্ছি। চলুন যাই, দেখা যাক। শুনেছি অনেক গল্প আন্দুল রাজবাড়ির সম্পর্কে এবং অনেক ইতিহাস শুনেছি, তো আজকে সেটা চোখে দেখব। চলুন যাই। যারাই আন্দুল রাজবাড়ি আসবেন তারা হাওড়া থেকে ট্রেন ধরে আন্দুল স্টেশনে নামবেন, নেমে যেতে পারবেন, নাহলে বাসে করে হাওড়াতে বাস ধরে আপনি আন্দুলে নেমেও যেতে পারেন। আর যারা খড়গপুর থেকে আসবেন ট্রেনে করে আন্দুল নেমে যেতে পারবেন। আন্দুল স্টেশনে চলে এসেছি। এবার এই আন্দুল থেকে বেরিয়ে আমি যাব এই আন্দুলের যে রাজবাড়ি রয়েছে সেখানে। আজকে অতটা ট্রেনও একটু বেশি আছে, আর ট্রেনেও লোকজন একটু কম। সকালের দিকে যেগুলো হাওড়া যাচ্ছে, আমি অ্যাকচুয়ালি দীঘা সাঁতরাগাছিতে এসেছিলাম বলে একটু খালি পেয়েছি। যেগুলো হাওড়া যাচ্ছে সেগুলোতে প্রচণ্ড ভিড়, কারণ আগে তারকেশ্বরে সব জল ঢালতে যাচ্ছে, আগেও বললাম যেটা। তো চলুন একটু রাজবাড়িটা ঘুরে আসি। আন্দুল স্টেশনের বাইরে চলে এসেছি, এর সামনেই বাজার। ওই বাজার দিয়ে একটু হেঁটে যাই, হেঁটে দেখি কি টোটো অটো কি পাই, গিয়ে দেখা যাক। তো এখন বাজারের মধ্য দিয়ে যাচ্ছি, চলুন। এই দেখুন বাজারের মধ্যে সব সবজি বাজার, মাছ বাজার বসেছে। দাদা এখানে আন্দুল রাজবাড়িটা কত দূর? রাজবাড়ি হেঁটে যেতে হবে না টোটো?
এই রাস্তাতে বাজার বসেছে। এখানে ইলিশ মাছ পাওয়া যাচ্ছে 2 কেজি, 1.5 কেজি, 1 কেজি সাইজের, বেশ বড় বড়। এখানে সামনেই নদী রয়েছে, সেই নদীর মাছ, এবং খুব একটা দাম বেশি বললো না। এবার কিছু জায়গায় টাটকা লাগলো, কিছু জায়গায় একটু লাগলো। দেখা যাক, যাচ্ছি, কতটা সময় লাগে দেখা যাক। খুব খিদে পেয়েছিল, একটা দোকানের সামনে দাঁড়ালাম। এখানে দেখছি ডালপুরি হচ্ছে, চপ আছে, তাই 2টো ডালপুরি খাবো বলে দোকানটায় চলে এলাম। বেশ বড় সাইজের ডালপুরি, মানে লুচির মতো নয়, পরোটার মতো ডালপুরি, এবং একটা 15 টাকা পিস, এবং যে আলুর সাইজটাও বেশ বড়। 2টো নিয়েছিলাম, আমার পেট ভরে গেছে। আরেকটা খাওয়ার ইচ্ছা ছিল, কিন্তু গরম আছে খেলাম না। সঙ্গে লঙ্কা দিয়েছে একটা, ভালো বেশ খেতে টেস্টটা। বাচ্চারা কাদায় ফুটবল খেলছে দেখে ছোটবেলাকার কথা মনে পড়ে গেল। মানে এখন তো বড় হয়ে গেছি, এখন বন্ধু বান্ধবদের সাথেও অতটা দেখা হয় না, যে যার কাজে ব্যস্ত। আর দেখা হলেও এই খেলাধুলোটা আর হয়ে ওঠে না। তো এদের খেলা দেখে, কাদাতে, বৃষ্টির কাদাতে ফুটবল খেলা দেখে নিজের ছোটোবেলার কথাগুলো মনে পড়ে গেল, এবং মনটা একটু খারাপ হলো যে ছোটোবেলাটাই হয়তো ভালো ছিল। আর বড়োবেলায় অনেক চাপ, জীবনে টেনশন, অনেক কিছুই থাকে, এই আর কি। চলুন, এখন রাজবাড়ির পথেই রয়েছি, দেখা যাক। বেশি নয়, সামনে কিছুটা হাঁটলেই হয়তো পাওয়া যাবে, এটাই বললো এখানকার লোকজন। চলুন। শীতলমায় মন্দিরটা অনেকটাই পুরনো। এই রাজবাড়ি যাওয়ার পথে ডান দিকে দেখতে পেলাম, তো 23শে জানুয়ারি 1948 খ্রিস্টাব্দে, মানে স্বাধীনতার 1 বছর পর এই মন্দিরটি স্থাপিত করা হয়েছিল। মানে অনেকটাই পুরনো, ভালো। মন্দিরটা পুরোহিত এখন নেই, তাই মন্দিরটা বন্ধ রয়েছে। এই মন্দিরের ভিতরটা ঢুকতে পারলাম না, বাইরে থেকেই আপনাদের দেখাচ্ছি। চলুন এবার রাজবাড়ির দিকে এগোই। রাস্তার কাজ চলছে, একটা কাঁচা রাস্তা ছিল, ইট বসিয়ে পাকা রাস্তা করা চলছে। রাজবাড়ি যাওয়ার পথেই পড়ে। রাজবাড়ি যাওয়ার পথে বাঁ দিকে দেখলাম এখানে সামনে দুর্গাপুজো, তাই মায়ের মণ্ডপ তৈরি হচ্ছে। এখানে দেখলাম এই যে একটা লাইব্রেরি, ঝোড়হাট পাবলিক লাইব্রেরি, এটা রাজবাড়ি যাওয়ার ডান দিকে পড়ে। অনেক পুরনো লাইব্রেরি এটা, স্থানীয় লোকরা বললো। প্রচণ্ড গরম লাগছে, বিশেষ করে রাধা বল্লভীর লোভটা সামলাতে পারলাম না, খেয়ে নিলাম 2টো, তারপরই আর গরমটা বেশি লাগছে। তারপর হেঁটে হেঁটে যাচ্ছি, জায়গাগুলো একটু দেখে দেখে উপভোগ করবো বলে, তাই জন্য গরমটা বেশি লাগছে। কারণ রাধা বল্লভীটা খেয়ে গরমটা বেশি লাগছে আর কি। দাদা বলির টেস্টটা কিন্তু খুব ভালো ছিল, খুব সুন্দর, এবং সাথে যে আলুর দমটা দিচ্ছিল বেশ বড় বড় সাইজ। ধরুন না
একটা গোটা আলুকে কাটলে দুভাগ করলে যেটা যে সাইজে হয় সেইটাই, যেরকম বিরিয়ানি আলু দেয় ঠিক সেরকম টাইপের। আর সঙ্গে একটা কাঁচা লঙ্কা পড়লে তো জমেই যায় আর কি। চলুন দেখা যাক আর কতটা বাকি রয়েছে। একটা পুরনো বাড়ি, এটা মনে হয় কোনো আদর্শ শিক্ষায়তন, কোনো শিক্ষা কেন্দ্র মনে হয় এখন হয়েছে। এটা রাস্তাতেই পড়ে, সামনে খেলনা দোকান বসেছে, দেখুন খেলনা দোকান। এই তো রাজবাড়ি দেখা যাচ্ছে সামনেই, রাজবাড়ির সামনেই এসে গেছি। এই যে রাজবাড়ি গেট দেখা যাচ্ছে দূর থেকে, এই এসেই গেছি প্রায়। এই যে রাজবাড়ি দেখা যাচ্ছে দূর থেকে, বিরাট বড় এরিয়া। দেখা যাক। এই যে একটু সাইড থেকে দেখা যাচ্ছে, এই দেখুন রাজবাড়ি। থামগুলো সামনে বিশাল বড়, সামনে বিরাট বড় ফাঁকা এরিয়া, বিরাট বড় মাঠ। এটা রাজবাড়ি যাওয়ার পথের রাস্তা। দোকানদানি রয়েছে চারিদিকে। এই যে ডান দিকে বাঁ দিকে এই আপনার রাজবাড়ি। তো এখানে আসার সময় বেশ কিছু মানুষের সাথে আমি কথা বললাম। এখানে একজনের সাথে পরিচয় হলো, যিনি একটু লেখালেখি করেন। তিনি আন্দুল সম্পর্কে কিছু ইনফরমেশান আমাকে দিলেন, যে আন্দুল নামটা এলো কী করে। প্রথমে ছিল প্রারিন্দ্র, সেখান থেকে দক্ষিণে নবদ্বীপ, তারপর হয়েছিল আনন্দধুলি, তারপর নাম হয়েছে আন্দুল। এতগুলো নাম চেঞ্জ করে আন্দুল নাম হয়েছে। এই আপনার রাজবাড়ির সামনে দাঁড়িয়ে রয়েছে এখন। কি দারুণ রাজবাড়িটা, সামনের থামগুলো বেশ মোটা। বাড়িতে মনে হয় কিছু পূর্বপুরুষের বংশধররা এখনো রয়েছেন, কারণ জামা কাপড় মেলা দেখছি। চলুন এর দিকে যাই। এই দক্ষিণের নবদ্বীপের নামকরণটি হয়েছিল কিভাবে না, ভৈরবীচরণ বিদ্যাসাগর বলে একজন তর্কবিদ ছিলেন। তো এইখানে বিভিন্ন জায়গা থেকে একসময় সব তর্কবিদরা এসেছিলেন, সেখানে তর্ক প্রতিযোগিতা হয়েছিলেন। তো উনি সবাইকে হারিয়ে দিয়েছিলেন। তখন নবদ্বীপের যে রাজা ছিলেন, তিনি এই জায়গার নাম দেন দক্ষিণে নবদ্বীপ। তারপর থেকে দক্ষিণে নবদ্বীপ নাম হয়েছিল। এরপর আমি এখন দাঁড়িয়ে আন্দুল রাজবাড়ির জাস্ট সামনে, কিছুটা ভিতরে। তো দারুণ লাগছে, কি অপরূপ রাজবাড়ি এবং কি বিশাল বড়, অনেকটাই বড়, হাইটে এবং চওড়ায় অনেকটাই বড়। প্রায় বাইরেটা ভগ্ন, মোটামুটি অনেকটাই নষ্ট হয়ে এসেছে। ভিতরে মনে হয় রাজবাড়ির কিছু বংশধররা রয়েছেন কিছু, তো সেই জন্য জামা কাপড় মেলা দেখছি। জানি না ভিতরে ঢুকতে দেবে কি না। তো বাইরে থেকে যতটা দেখলাম বেশ ভালো লাগলো। আপনারাও সময় করে ছুটি পেলে এসে ঘুরে যাবেন, আশা করি বেশ ভালোই লাগবে। বাড়ির পিছন দিকটা এসেছি, ভিতরে ঢুকতে দিল না, ভিতরে ঢোকা অ্যালাউ নেই। এখানে ভিতরে থাকে রাজবাড়ির বংশধররা থাকেন,
দেখেই বুঝতে পারছিলাম জামা কাপড় মেলা রয়েছে, তো ঢুকতে দিল না। এই যে পিছন দিকটা এসেছি, পিছন দিকটা দেখুন, সব বট অশ্বত্থ গাছ হয়ে রয়েছে বাড়ির গা বেয়ে। এই দেখুন একদম নিচ থেকে বেয়ে 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 গিয়েছে একদম উপর অবধি। পিছন ধরুন আরেকটু পিছনে যাই, দেখি এই যে ভিতরে, হ্যাঁ থাকে লোকজন, কিছু বাইক স্কুটি দাঁড়িয়ে রয়েছে এর বাঁ দিক দিয়ে। এই পিছনের দিকটায় চারিদিকে একদম গাছপালায় ভরে গেছে রাজবাড়ির গা বেয়ে। চলুন এবার সামনে যাই। এই বাড়িটির সামনে এই থামগুলোর উপর লেখা রয়েছে সাবধান বলে, যে এটা কারণ বাড়িটি খুব বিপজ্জনক অবস্থায় রয়েছেন, তো যদি কোনো দুর্ঘটনা ঘটে সেটা কর্তৃপক্ষ দায়ী নয়, সেটার জন্য দেওয়া হয়েছে। আচ্ছা, যেটা বলছিলাম যে এরপর এসে যে আনন্দধূলি নামটা হয়েছিল, এখানে একবার শ্রী চৈতন্য মহাপ্রভু এসেছিলেন। তো তিনি যখন এখান দিয়ে হেঁটে গিয়েছিলেন তখন এত ধুলো উড়েছিল, সেই তারপর থেকে জনমুখে এবং এখানকার যে বিজ্ঞরা ছিলেন তারা এর নামটা দেন আনন্দধূলি, তারপর হয় আন্দুল, এভাবেই আন্দুল নামকরণটি আসে। এখানে অনেক মুভির শুটিং হয়, এই যেমন এখন একটা শুটিং চলছে। এই রাজবাড়ির সামনে একটা শুটিং চলছে, এই দেখতে পাচ্ছেন সাদা শাড়ি পরে একজন নায়িকা দাঁড়িয়ে রয়েছেন, তো শুটিং চলছে। এখানে অনেক মুভির শুটিং হয়েছে, অনেক মুভি, বাংলা মুভি বেশিরভাগ। রাজবাড়ির ঠিক বাইরে এই দেখুন পান সাজানো হচ্ছে, কত পান সাজানো হচ্ছে, মিষ্টি পান বিভিন্ন টাইপের মশলা দিয়ে। আমি দুটো নিলাম, খুব ভালো খেতে, পার পিস 5 টাকা। তো এবার আমি যাব এখানকার এবার আমি এসেছি এখানে রাজবাড়ির যে মন্দির রয়েছে সেই মন্দিরে। চলুন ভিতরে যাওয়া যায়, দেখা যাক। এখানে 14টা শিবলিঙ্গ রয়েছে, এই দেখুন দেখাচ্ছি। এদিকেও রয়েছে, আবার ওদিকেও রয়েছে। এটা রাজবাড়ির মন্দির। সামনে একটা কামান রয়েছে। এই মন্দিরে পুরোহিতের সঙ্গে দেখা হয়েছে, ইনি একটু মন্দির সম্পর্কে বলবেন। বলুন দাদা। এটা রাজবাড়ি অন্নপূর্ণা মন্দির, 300 বছর হবে। আর মহারাজ রাজা রাজনারায়ণ এটা বাহাদুর এটা করেছিল।
বুঝলি, অন্নপূর্ণা প্রতিষ্ঠা করেছিল। এটা চৈত্র সংক্রান্তিতে প্রতিষ্ঠা তৈরি করা হয়েছিল। আর মোটামুটি এখানে রথযাত্রা হয়, অন্নপূর্ণা পূজা হয়, আচ্ছা গোপাল পুজো হয়। আচ্ছা এখানে 14টা শিব আছে। আচ্ছা। এটা শিবরাত্রি দিন ষষ্ঠীতে শ্রাবণ মাসে সব লোকেরা প্রতি দূর দূর থেকে সব ছুটে ছুটে আসে। আচ্ছা, আপনার নাম? সুভাষিস ভট্টাচার্য। বসি ভট্টাচার্য, ধন্যবাদ। আমি এখন রয়েছি আন্দুল রাজবাড়ির যে মন্দির, অন্নপূর্ণা মন্দির, সেই মন্দিরের মধ্যে রয়েছি। আপনারা দেখতে পাচ্ছেন মন্দিরের ভিতরের অংশটা। চলুন। দেখুন না, ঠাকুরের সাথে সেলফি ভিডিও তুলবো না, আমি আপনাদেরকে পরে দেখাচ্ছি। তো আমি এটা দেখুন, শুন, মন্দিরের ভিতরটা, উপরটা দেখুন, উপরটা দেখুন, কড়ি কাঠের। মন্দিরের বাইরেটা এদিকেও রয়েছে, আবার ওদিকেও রয়েছে। অনুকম্পায় মাং ভাবতু কেয়নাং দিবাং নমঃ হর্ষদে এইভাবে রোজ এই 14টি শিবলিঙ্গের পুজো হয় রোজ, এবং অন্নপূর্ণা দেবীর পুজো হয় এখানে। বেশ সুন্দর, এবং মনটা আনন্দে ভরে গেল, মানে এত সুন্দর। একটা জিনিস যেটা জানলাম, যে একসময় এখানে রায়বংশ রাজত্ব শুরু করেছিলেন, তারপর আসে মিত্র বংশ। রায়বংশের কোনো পুত্র সন্তান না থাকার জন্য তার জামাতা এই রাজবংশ পান, তারপর থেকে মিত্র বংশের সূচনা হয়। এই রাজবাড়ি যাওয়ার পথে আমি কিছু ওইখানকার স্থানীয় যারা ছিল, প্লাস কিছু ওইখানে কিছু এসে পরিচয় হলো, এবং রাজবাড়ির যারা বংশধর তারা ওইখানে রয়েছেন এখনো, তাদের সাথে আমার পরিচয় করলাম দু একজনের সাথে।
তো ওখান থেকে কিছু ইনফরমেশন কালেক্ট করেছি, তো আমি একটা খাতায় নোট ডাউন করেছিলাম এবং স্থানীয় লোকদের কাছে কিছু আমি ইনফরমেশন নিয়েছিলাম। তো সেখান থেকে নোট ডাউন করে আমি কিছু এই রাজবাড়ি সম্পর্কে কিছু হিস্ট্রি আমি কালেক্ট করেছি। তো সেগুলোই আপনাদেরকে দেখানোর, বলার যে 18 শতকের মধ্যভাগে এই আন্দুল রাজবাড়িটি ছিল একটি বৈষ্ণব গ্রাম এবং পরপদবীর কায়স্থ পরিবারের মানুষ রামচরণ বা রামচাঁদ কর হাত ধরে এই রাজবংশের সূচনা হয়েছিল। উনি ছিলেন ফার্সি এবং আরবি ভাষায় যথেষ্ট পারদর্শী ও উনি ইস্ট ইন্ডিয়া কোম্পানির 20 টাকা বেতনে চাকরি করতেন এবং তারপরে 60 টাকার বেতনে মুর্শিদাবাদের কোম্পানির দেওয়ানের সহকারী পদে নিযুক্ত হন। তিনি রবার্ট ক্লাইভ ও পরে ওয়ারেন হেস্টিংসের খুব বিশ্বাসভাজন লোক ছিলেন, খুবই বিশ্বস্ত লোক ছিলেন। আন্দুল অঞ্চলে ওই জোড়গ্রাম বলে একটি গ্রাম উনি পেয়েছিলেন এবং পাওয়ার পরে ওইখানে তিনি জমিদারি শুরু করেন এবং তিনি 1765 খ্রিস্টাব্দে যখন লর্ড ক্লাইভ ভারতে আসেন, তখন তিনি আসার সঙ্গে সঙ্গে তিনি রাজা উপাধি পেয়েছিলেন এবং এটা কে দিয়েছিলেন না, মুঘল সম্রাট দ্বিতীয় শাহ আলম কাছে আর্জি দিয়ে এই রামচরণ এই রাজা উপাধির প্রাপ্তি ঘটে এবং 1766 খ্রিস্টাব্দে নিয়ে তিনি তার পুত্র 2রা জানুয়ারি তিনি তার পুত্র রামচরণ রায়কে সেই উপাধি পাইয়ে দেন এবং এই রামচরণ রায় অনেক হাতি ঘোড়া এবং সোনাদানা অনেক পেয়েছিলেন যখন উনি রাজা হন এবং 1770 খ্রিস্টাব্দে এই রাজবাড়িতে দুর্গাপুজো চালু। 1777 খ্রিস্টাব্দে রামচরণের মৃত্যু হয়। এরপর রাজত্ব করেন রামচরণের জ্যেষ্ঠ পুত্র কাশীনাথ রায়। তিনি রাজত্ব করেন 1767 থেকে 1807 অবধি। তখন তার বয়স ছিল মাত্র 10 যখন তিনি রাজা পদে বসেন। এই কাশীনাথ রায় প্রায় 8 লক্ষ টাকা ব্যয় করে এই অন্নপূর্ণা দেবীর মন্দিরটি প্রতিষ্ঠা করেছিলেন। 1807 খ্রিস্টাব্দে রাজা কাশীনাথ রায় মারা যান এবং ইনার একটি মাত্র পুত্র ছিলেন এবং 4 বছর বয়সে নাবালক পুত্র রাজনারায়ণ রায় উত্তরাধিকারী হন। স্বভাবতই কোর্ট অফ ওয়ারেন্স জমিদারির ভার নেন। ভারতে বড়লাট লর্ড অকল্যান্ড 1836 খ্রিস্টাব্দে রাজনারায়ণকে রাজা বাহাদুর উপাধি দিয়েছিলেন। এরপর রাজা বিজয় কেশব রায় রাজা হন। এনার 2টি পত্নী ছিলেন কিন্তু ইনার কোনো পুত্র সন্তান হয়নি। রাজা কাশীনাথের কন্যা ত্রিপুরা সুন্দরীর বিবাহ হয় কৃষ্ণনগর নিবাসী কালীপদ মিত্রের সাথে। আদালতের আরেকটি আদেশে রাজা কাশীনাথের দৌহিত্র ক্ষেত্রকৃষ্ণ মিত্র জমিদারির মালিকানা পান। ইনি ছিলেন ত্রিপুরা সুন্দরীর পুত্র। এইভাবে আন্দুল রায় পরিবারের অবসান ঘটে। পুত্র সন্তান না থাকার জন্য রাজবাড়ির কৌতূহলপূর্ণ শ্রুতিতে জানা যায় এবং এখানে যারা বংশধর রয়েছে তাদের কাছ থেকে জানা যায় যে রাজ পরিবারের তরফ থেকে নরেন্দ্রনাথ দত্ত স্বামী বিবেকানন্দ ও তার ছোট ভাই মহেন্দ্র দত্তকে দত্তক নেবার আগ্রহ দেখানো হয়েছিল, কিন্তু দত্ত বংশের ঘোরতর আপত্তিতে তা সম্মতি পায়নি। তো তাহলে এটা আমারও অজানা ছিল, আমি জানতাম না, এই ইনফরমেশনটাই পেলাম। তো যে স্বামী বিবেকানন্দ হয়তো এই আন্দুল রাজবাড়ির রাজা হতে পারতেন, তো তিনি হননি, তার মা রাজি হয়নি এবং দত্ত বংশ রাজি হয়নি, তাই সেটা হয়ে ওঠেনি। এই হলো খুব সংক্ষেপে আমি আন্দুল রাজবাড়ির কিছুটা অংশ আপনাদের সামনে তুলে ধরলাম।
আমি দ্য এক্সপ্লোরার সিদ্ধার্থ থেকে বলছি। আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে তাহলে চেষ্টা করবেন একটু লাইক দেওয়ার, আর যদি কোনো আপনাদের কিছু কমেন্ট করার থাকে নিশ্চয়ই কমেন্ট করবেন, আমাকে জানাবেন। আর যদি পারেন আমার ভিডিও আর আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবেন, সাবস্ক্রাইব করবেন। আমি চেষ্টা করব আপনাদের জন্য বিভিন্ন জায়গায় গিয়ে নতুন নতুন ভিডিও দেওয়ার, যতটা আমার পক্ষে সম্ভব। আমার ব্যস্ত কাজ কর্মজীবনের মধ্যে আমি যতটা চেষ্টা করব মাঝে মধ্যে ছুটি নিয়ে বা কিছু করে আমি বেরিয়ে গিয়ে আপনাদের জন্য কিছু ভিডিও যদি আমি সামনে আনতে পারি তো আমি চেষ্টা করব। তো আপনারা সঙ্গে থাকুন, এটাই বলার। তো শুভরাত্রি, টাটা, বাই বাই।